এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ ছাড়া আলোচনায় বসবেন না কর্মকর্তারা। দাবি আদায় না হলে ২৮ জুন থেকে কমপ্লিট শাটডাউন। নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরে বাজেটে পদক্ষেপ নেই দাবি সিপিডির। শিল্পে গ্যাস সংকটে খেলাপি ঋণ বাড়ার শঙ্কা। পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় বাণিজ্যিকভাবে জ্বালানি তেল সরবরাহ শুরু। বছরে সাশ্রয় হবে ২৩৬ কোটি টাকা। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি আমি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। চেয়ারম্যান পদত্যাগ না করা পর্যন্ত কোনো আলোচনা করবে না এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন ঐক্য পরিষদের সভাপতি তারেক রিকাবদার। তিনি বলেন, সমস্যা নিরসনে আলোচনার জন্য অর্থ উপদেষ্টার কাছ থেকে কোনো আমন্ত্রণও পাননি তারা, তাই দমন নিপীড়ন করে যৌক্তিক আন্দোলন রুখতে পারবে না। এদিকে আজ বেলা ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সারা দেশে কলম বিরতি কর্মসূচি পালন করেন কর্মকর্তা কর্মচারীরা। এছাড়া ২৮ জুন থেকে লাগাতার কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছে। পাশাপাশি মার্চ টু এনবিআর কর্মসূচিও দেয়া হয়েছে। এদিকে বিকেলে অর্থ উপদেষ্টার সাথে আলোচনায় চলমান সংকট সমাধান হবে বলে আশা জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী ৪৪ আমলার তালিকায় থাকা ৩ নম্বরে থাকা এবং দেশ ও রাজস্ব ব্যবস্থাকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত এনবিআর এর বর্তমান চেয়ারম্যানকে আগামী ২৭ জুন ২০২৫ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অপসারণ করা না হলে ২৮ জুন ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স, কাস্টমস, ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন চলবে। যুক্তরাষ্ট্র ও তুরস্ক সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফ করছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। অব্যাহত থাকে অন্তত নৈতিক সমর্থন সেটুকুকে বহাল রাখার জন্য এই সভাগুলো কাজ করেছে। মাননীয় উপদেষ্টা, আমি তো জানতে চাচ্ছিলাম যে ইরান ইসরায়েলের যুদ্ধ এখন বিরতি আছে। ইরান থেকে ১০০ জন মানুষের আগামী ১০০ বাংলাদেশির আগামী আজকে দিনের মধ্যে ২৬ জন পাকিস্তানের সীমানার মধ্যে পৌঁছবে এবং সেখান থেকে পাকিস্তান সরকার তাদেরকে করাচি পর্যন্ত নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। সেখান থেকে তারা বাইরে আর ফিরে আসতে পারবে। এই হলো সিচুয়েশন। টার্কির মাধ্যমে কিছু করা যায় কিনা আমরা সেটাও চিন্তা করছি। তবে যেহেতু এখন যুদ্ধবিরতি চলছে এবং মনে হচ্ছে না যে ঝট করে আবার শুরু হবে, কাজেই যারা আমি অন্তত ১-২ জনের কথা জানি যাদের ব্যাপারে বিকল্প ব্যবস্থা করা হচ্ছিল তারা নিজে থেকে এখন বলেছে তারা আসতে চায় না। ইনফ্যাক্ট যখন যুদ্ধ চলছিল তখনও কিন্তু আমাদের মিশন অনেকের সাথে যোগাযোগ করছে যারা একটু দূরে ছিল, তারা আগ্রহী ছিল না আসতে, কারণ তাদের এখানে রুটির প্রশ্ন আছে এবং দেখেছে তারা যেহেতু বিপদ নেই কাজে তারা আসতে চায়নি। আমার মনে হয় এটা নিয়ে আর তেমন কোনো সমস্যা হবে না। যদি অল্প কিছু মানুষ আরও আসতে চায় সেটা জন্য অ্যারেঞ্জমেন্ট করার মতো ব্যবস্থা আমাদের আছে। চীন এবং পাকিস্তানের সঙ্গে কি আমরা নতুন কোনো যোগ করছি কিনা এটি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বিজ্ঞপ্তি দিয়েছে। সেই বিজ্ঞপ্তি, চীনের বিজ্ঞপ্তি এবং পাকিস্তানের বিজ্ঞপ্তি, তিনটার ভাষা ৩ রকম, এটা একটু ক্লিয়ার হতে চাই। দ্বিতীয়ত হচ্ছে ব্রিটেন সফরের মাননীয় প্রধান। এবার এনবিআর কর্মকর্তাদের আন্দোলনের সবশেষ খবরাখবর জানাতে রাজস্ব ভবন এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ রানা। রানা, সংস্কার আন্দোলনে যারা জড়িত হয়েছেন সেই নেতারা আসলে কি বলছেন এই যে এনবিআর বিষয়ে? রানা, এনবিআর সংস্কার ঐক্য পরিষদ যে দাবিতে আন্দোলন করছে তার সর্বশেষ খবরাখবর আপনার কাছে কি রয়েছে? রানার সঙ্গে আমরা সংযুক্ত হতে পারিনি, বিচ্ছিন্ন হয়েছে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দাবি দেওয়া নিয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ উপদেষ্টার সঙ্গেও কর্মকর্তাদের বৈঠকের আহ্বান জানানো হয়েছিল সচিবালয়ে। সে বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব মাহমুদ। হাসিব, কি খবর আছে আপনার কাছে? সবশেষ কি বলেছেন অর্থ উপদেষ্টা? কিছু আপনাদের সঙ্গে শেয়ার করেছেন কিনা? বিকেল ৫টার সময় অর্থ উপদেষ্টার সাথে এনবিআর এর একটি প্রতিনিধি দলের বৈঠক হওয়ার কথা ছিল বা এখনো আছে।
এখন বেলা 5:30 কিছুটা বেশি সময় এনবিআর এর পক্ষ থেকে কেউ এখন পর্যন্ত আসেনি। এনবিআর চেয়ারম্যান সচিবালয়ে অফিস করেন, তিনি ইতিমধ্যে কিন্তু সচিবালয়ে অবস্থান করছেন এবং আমরা যেটি শুনতে পেরেছি এনবিআর এর যেসব কর্মকর্তা বা তাদের আন্দোলনে যারা রয়েছেন তাদের এখানে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু এনবিআর এর ওখানে যারা যেহেতু আন্দোলন চলমান রয়েছে তাদের কাউকে আসতে দেওয়া হয়নি। তার এখন যে দাবিটা চলছে এনবিআর এর পক্ষ থেকে সেটি হলো যে এনবিআর এর চেয়ারম্যান, সেই চেয়ারম্যানের পদত্যাগ তারা চাচ্ছেন কর্মচারীরা, এবং একই সাথে যে সরকার যে অধ্যাদেশটা জারি করেছেন তারা তারা বাতিল চাচ্ছে। মূলত এনবিআর এর যে চেয়ারম্যান আছেন তাকে পদত্যাগের পরই আসলে তারা আলোচনায় বসতে যাচ্ছেন। অর্থ উপদেষ্টা এই মুহূর্তে অর্থ মন্ত্রণালয়ে তার রুমে অপেক্ষা করছেন এনবিআর এর পক্ষ থেকে কেউ আসছে কিনা। গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন, কিন্তু আমরা বিকেল 5টার সময় এই বৈঠকটি শুরু হওয়ার কথা থাকলে এখন 5:30 বেশি হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কেউ না আসায় বৈঠকটি শুরু হতে পারেনি। আমরা হয়তো বা অর্থ উপদেষ্টা মহোদয় আরো যতক্ষণ সময় অপেক্ষা করবেন আমরা তার জন্য অপেক্ষা করব, আসলে এই বৈঠকটি হবে কি হবে না সেটি আসলে দেখার জন্য। তবে কিছুক্ষণ আগে আমরা অর্থ সচিবের সাথে কথা বলেছিলাম, উনি আশা প্রকাশ করছেন যে হয়তো বা একটি প্রতিনিধি দল কিছুক্ষণের মধ্যেই ওখান থেকে আসবেন, আসলে হয়তো ওনারা বৈঠকটি করবেন এবং চলমান যে সংকটটি চলছে সেটি হয়তো বা নিরসন হবে। ইতিমধ্যে কিন্তু এনবিআর এর পক্ষ থেকে মার্চ ফর ঢাকা একটি কর্মসূচি দেওয়া হয়েছে বলে আমরা শুনেছি, যে শনিবার দিন সারা দেশের যারা এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা ঢাকা চলে আসবেন, এরকম একটি কর্মসূচির কথাও কিন্তু আমরা শুনতে পাচ্ছি। সেক্ষেত্রে এই চলমান সংকট নিরসনে এই বৈঠকটি হলে হয়তো বা একটি সমস্যার সমাধানের কিছুটা পথ এগিয়ে যেত। ধন্যবাদ হাসিব। আমি এবারে একটু যুক্ত হতে চাই, রাজস্ব ভবনে রয়েছেন আমাদের সহকর্মী তৌহিদ রানা। রানা, হাসিব মাহমুদ শাহ যেমন বলছিলেন যে এখনো পর্যন্ত কিন্তু অর্থ উপদেষ্টার কার্যালয়ে আন্দোলনরত কর্মীদের কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত হয়নি। আপনি কোনো খবর পেয়েছেন কিনা যে আন্দোলনকারীরা তারা কোনো প্রতিনিধি দল সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে পাঠাবেন কিনা? এনবিআরের যে রাজস্ব বোর্ডটি আছে সেখানে সকাল থেকে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে, আমি সেটি যদি বলি, দুপুর 12টা থেকে মূলত এখানে যারা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলন করে আসছেন গত কয়েকদিন ধরে, তাদেরকে কিন্তু এখানে বিশেষ করে আশপাশের যে কর অঞ্চলগুলি আছে তাদেরকে কিন্তু এখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি কিন্তু দুপুর 12টার পর থেকে শুরু হয়েছিল, যেহেতু কর্মসূচি ছিল দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত। সেই কর্মসূচিকে ঘিরে কিন্তু সারা ঢাকা সহ এবং আশপাশের যে কর অঞ্চল এবং এনবিআর কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা কিন্তু এখানে জড়ো হয়েছিলেন, এবং এর পরপরই কিন্তু পুলিশ এখানে এনবিআর এর প্রধান ফটকটি সেটি কিন্তু লাগিয়ে দেয়। এতে করে একটি উৎকণ্ঠা এবং একটি অস্থিরতা কিন্তু তৈরি হয়। গেট লাগিয়ে দেওয়ার পরেই কিন্তু বিশেষ করে যারা এসেছেন বাইরে থেকে তাদেরকে এখানে এনবিআর এ প্রবেশ করতে দেওয়া হয়নি। আর সকাল 9টা থেকে যারা এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা সেখানে কাজ করতে এসেছিলেন সকাল থেকে, তারাও কিন্তু আর বের হতে পারেনি। ফলে একটি উত্তেজনা বিরাজ করেছিল দিনব্যাপী, এবং পাশাপাশি যে সকল কর্মকর্তা কর্মচারীরা বাইরে ছিলেন তারা সারা দিনব্যাপী আজকে এখানে অবস্থান করেছিলেন। 4:30টায় তারা ব্রিফিং করেছেন। সেখানে ব্রিফিংয়ে আপনি জানেন যে তারা যেমনটা জানিয়েছে এনবিআর এর চেয়ারম্যানের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন, এবং তারা হচ্ছে বিশেষ করে যেই কর্মসূচিটা দিয়েছে সেখানে হচ্ছে মার্চ টু ঢাকা এনবিআর, এবং এনবিআর সারা দেশ থেকে এনবিআর এর যত কর্মকর্তা কর্মচারী আছেন তারা এনবিআর এ এসে এখানে তারা এই কর্মসূচি পালন করবেন, এবং সারা দেশে সকল ধরনের রাজস্ব কার্যক্রম, বিশেষ করে কর, ভ্যাট এবং শুল্কের যে কার্যক্রম আছে সকল ধরনের কার্যক্রম কিন্তু বন্ধ থাকবে, এবং সেই ঘোষণা কিন্তু এনবিআর এর সংস্কার ঐক্য পরিষদ দিয়েছে। সর্বশেষ যখন 5:30 যখন বাজে ঠিক তখনই কিন্তু এনবিআর এর এখানে ব্যাপক সেনাবাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে, এবং পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি এবং সেনাবাহিনী তাদেরকে বিশেষ করে এখানে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীরা আজকে সকাল থেকে অফিস করেছেন তাদেরকে অনেকটা রেস্কিউ করে পরবর্তীতে ঠিক 5:30টার দিকে এখান থেকে নিয়ে যান এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদেরকে পুলিশ সহায়তায়। যেহেতু এনবিআর এর সংস্কার আন্দোলন
যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে আমরা এখনো পর্যন্ত আমরা বিশেষ করে এনবিআর এর যে ভেতরে যে প্রধান ফটকটি আছেন সেখানে নেতৃবৃন্দ এবং আশপাশে বেশ কিছু কর্মকর্তা কর্মচারীদেরকে এখনও দেখছি এবং তারা এখানে ভেতরে স্লোগান দিচ্ছেন তাদের দাবি নিয়ে, অর্থাৎ তারা কিন্তু এখনও এখানে অবস্থান করছেন। ফলে একটি উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু এখনও বিরাজ করছে। ব্যাপক পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে, পাশাপাশি র্যাব, বিজিবির উপস্থিতি এবং কিছুক্ষণের আগে আমরা দেখেছি কয়েক প্লাটুন আর্মির সদস্যরাও তারা এসেছেন। ফলে একটি উত্তেজনাকর পরিস্থিতি এখন পর্যন্ত এনবিআরে বিরাজ করছে। যদিও অফিসের যে সময়টা নির্ধারিত সেটি শেষ হয়ে গেছে, তারপরেও এখানে এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা তারা কিন্তু আছেন। তাদের আন্দোলনের যে সময় বিকাল 5টা পর্যন্ত, সেই সময়টিও আসলে পার হয়েছে। তো এখনও তারা আছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি আছে। তো যদি কোনো ধরনের উদ্ভূত পরিস্থিতি তৈরি হয় তাহলে আমরা পরবর্তী সংবাদে আমরা আবার বিস্তারিত জানাতে পারবো। ধন্যবাদ রানা। এনবিআর চেয়ারম্যানের অপসারণ ও এনবিআরকে দুটি স্বতন্ত্র বিভাগে বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামেও কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা কর্মচারীরা। এনবিআর সংস্কারের জন্য ঐক্য পরিষদের ডাকা কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হচ্ছে। দুপুর 12টা থেকে শুরু হয়ে এই কর্মসূচি চলবে বিকেল 5টা পর্যন্ত। সিএনএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল আলম জানান, কলম বিরতির কারণে বন্দরে জট পরিস্থিতির তৈরির আশঙ্কা হয়েছে। এতে আমদানিকারকদের পণ্য খালাসে দেরি হওয়ায় জরিমানা বাড়ছে। এছাড়া রপ্তানিকারকদের রপ্তানি বিলম্বিত হওয়ারও শঙ্কা তৈরি হচ্ছে। এদিকে 6 দফা দাবি আদায়ে কলম বিরতির জেরে স্বাভাবিক সময়ের তুলনায় অনেকটাই নিরিবিলি কাস্টমস এলাকা। এইভাবে চলতে থাকলে আগের মতো সব জট হবে, পোর্টে জট হবে, এখানে শিপিং এজেন্টের ড্যামারেজ বাড়বে, পোর্টে ড্যামারেজ বাড়বে, সব কিছু মিলিয়ে আমদানিকারকদের ঝামেলা হবে। জীবাশ্মের পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানির রূপান্তরে বাজেটে তেমন কোনো পদক্ষেপ নেই। স্থানীয় গ্যাস অনুসন্ধানে যথেষ্ট গুরুত্ব পাচ্ছে না, বাড়ছে এলএনজির আমদানি নির্ভরতা। সেই সঙ্গে জ্বালানি সংকটে শিল্প মালিকরা ঋণ খেলাপি হওয়ার শঙ্কায়। বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে বাজেট আলোচনায় এসব তথ্য উঠে আসে। ক্যাবের উপদেষ্টা বলেন, জ্বালানি খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলো ফ্যাসিস্টের মতো আচরণ করছে। বিদ্যুৎ খাতের অতিরিক্ত উৎপাদন সক্ষমতা থাকলেও জ্বালানির অভাবে নিরবচ্ছিন্ন সেবা মিলছে না। সেই সঙ্গে গ্রিডের দুর্বলতায় লোডশেডিংও হচ্ছে। গবেষকরা বলছেন, দাম সমন্বয়ের ভুল পদ্ধতিতে প্রতি লিটার ডিজেলে ভোক্তাকে বাড়তি দিতে হচ্ছে 5 থেকে 10 টাকা। শিল্পে গ্যাসের দাম 40 ভাগ বাড়লেও এলএনজি আমদানি ভ্যাট অব্যাহতি পেয়েছে। জাতীয় বাজেট পর্যালোচনায় সিপিডি বলছে, নবায়নযোগ্য বিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে কর হার কমেনি। বাজেটে বিদ্যুৎ জ্বালানি খাতে বরাদ্দ 22,520 কোটি টাকা, যেখানে উন্নয়ন খাতে ব্যয় কমলেও বেড়েছে পরিচালন খরচের লক্ষ্য। এই বাজেট কোল এক্সট্রাকশন করার কথা বলছে, বড় প্রক্রিয়া থেকে এলএনজি ইম্পোর্ট করার কথা বলছে। তখন আমাদের কাছে মনে হয় যে হ্যাঁ, 1-0 যেটা শূন্য কার্বন নির্গমন, সেখানে আসলে বর্তমান সরকার উল্টো পথে হাঁটছে। আলোচনায় পোশাক ও বস্ত্রশিল্পের ব্যবসায়ীরা বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকটে কারখানার উৎপাদন কমেছে 40%, বেড়েছে খরচ ও ঋণের সুদের চাপ। যদি কোনো ধরনের বিদ্যুৎ বা গ্যাসের ইন্টারাপশন হয়, আমাদের পুরো ফ্যাব্রিকটা নষ্ট হয়ে যায়, শেড নষ্ট হয়ে যায় এবং সেখানে আমরা হিউজ লস করি। তো এই কারণে আমাদের চাহিদা ছিল যে আনইন্টারাপ্টেড গ্যাস দেওয়া হোক, বিদ্যুৎ দেওয়া হোক, যেটা এখন পর্যন্ত আমরা বাড়তি দামে দেওয়ার পরও আমরা সমস্যার মধ্যে আছি। বাপেক্সের মুনাফা ও গ্যাস ডেভেলপমেন্ট ফান্ড ব্যবহার করে গ্যাস কূপ খননের তাগিদ দেন আলোচকরা। বিদ্যুৎ জ্বালানি খাতের সংস্কারের ধীর গতির সমালোচনা করেন বক্তারা। গ্যাস উন্নয়ন তহবিল যখন গঠন করা হয়, বিআরসির এক্স চেয়ারম্যান তখনকার লোকজনের প্রকৃত দেশপ্রেম ছিল। তখনকার লোকজন আমাদের সঙ্গে কথাবার্তা বলে সিদ্ধান্ত নিত। এখন তারা ফ্যাসিস্টের চরমতম পর্যায়ে একটু শিখে গেছে। আলোচকরা বলেন, সম্প্রতি কয়েক ডজন সোলার প্ল্যান্টের টেন্ডার আহ্বান করা হলেও তেমন আগ্রহ দেখা যায়নি। তাদের মতে, সরকারি নীতির ধারাবাহিকতা না থাকায় ভীত বিনিয়োগকারীরা। যদি আমরা ইকুইপমেন্ট যেগুলো, হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুযোগ থাকলেও বাজেটে নতুন কিছু করতে পারেনি অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার বনানীতে গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। এ সময় বক্তারা আরও বলেন, বিপুল অঙ্কের খেলাপি ঋণ সমন্বয়ে সরকারকে আরও ভাবতে হবে।
বিশেষ করে রাজস্ব আদায়ে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। 5.5% প্রবৃদ্ধি ধরা হলেও তা নিয়ে অর্থনীতিতে গতি আনা কঠিন হবে। এলডিসি চ্যালেঞ্জ মোকাবিলায় সুনির্দিষ্ট নির্দেশনা নেই, পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দ কম নিয়েও সমালোচনা করেন বক্তারা। দেশের সড়ক, নৌ, বিমান ও রেল বিভাগ এক মন্ত্রণালয়ের অধীনে আনা উচিত বলেও জানান আলোচকরা। সার্কভুক্ত দেশগুলো পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে এলে আরও বেশি মানুষ আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেন, এখনও বহু মানুষ আর্থিক নেটওয়ার্কের বাইরে আছে। রাজধানীর একটি হোটেলে 47তম সার্ক ফাইন্যান্স গভর্নর্স গ্রুপ মিটিং ও সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আরও জানান, দক্ষিণ এশিয়ায় 25% মানুষ এখনও ব্যাংকিং সেবার বাইরে আছে। তাদের আর্থিক অন্তর্ভুক্তি ব্যবস্থা গড়ে তোলা এখন একটি বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলো বিভিন্নভাবে এগিয়ে যাচ্ছে, তবে নিজেদের তথ্য ও জ্ঞান কাজে লাগাতে হবে, যার মাধ্যমে প্রতিটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধি উন্নতি হবে বলেও জানান গভর্নর। ডিজিটাল ব্যাংকিংয়ের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জানার মাধ্যমে আমরা আরও বেশি অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক সমাজ গড়ে তুলতে সক্ষম হবে বলেও জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। একটা সম্মিলিত একটা অর্থনৈতিক অঞ্চলের মধ্যে যতটুকু সম্ভব সামঞ্জস্যতা আনা বা হারমোনাইজেশন যেটাকে আমরা বলি, এবং একই সাথে ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রেশনটাকে নিয়ে আসা। আমরা চেষ্টা করছি যে আমাদের মধ্যে এই বিভিন্ন সেন্ট্রাল ব্যাংকের মধ্যে একটা সমন্বয় করা, এক্সচেঞ্জ করা। প্রবাসীদের জন্য অফশোর ব্যাংকিং সেবার পরিধি বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে এখন থেকে প্রবাসী বা বিদেশি গ্রাহকদের বিভিন্ন বাণিজ্য সংশ্লিষ্ট সেবা দিতে পারবে অফশোর ব্যাংকগুলো। বুধবার এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়, নির্দেশনা মেনে এখন থেকে অফশোর ব্যাংকিং ইউনিটগুলো প্রবাসী বা বিদেশি হিসাবধারী গ্রাহকদের অ্যাডভাইজিং, আদায় ও পরিশোধ নিষ্পত্তির মতো বাণিজ্যিক সেবা দিতে পারবে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী অনুমোদিত যে কোনো পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে গ্রাহকের হিসাবে রেমিটেন্স জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে অফশোর ব্যাংকিং ইউনিট। নতুন নির্দেশনার ফলে প্রবাসীদের ব্যাংকিং সেবা আরও সহজ হবে বলে মত সংশ্লিষ্টদের। ইনটেক্স বাংলাদেশের 16তম আসর উদ্বোধন হয়েছে বৃহস্পতিবার। পোশাক খাতের বিশ্বব্যাপী ক্রেতা সরবরাহ এবং উৎপাদনকারীদের অন্যতম এ আয়োজন শুরু হয়েছে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায়। 3 দিনব্যাপী এই টেক্সটাইল সোর্সিং শোতে 10টিরও বেশি দেশের 125টি কোম্পানি অংশ নেবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। এছাড়াও বিজিএমইএ, বিকেএমইএ সহ বিভিন্ন বাণিজ্য সংস্থার নেতৃবৃন্দ অংশ নেন অনুষ্ঠানে। বক্তারা বলেন, পোশাক খাতে ক্রমবর্ধমান চাহিদা মেটানোর পাশাপাশি টেকসই উদ্ভাবন ও নতুন বাজার খুঁজতে হবে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক হিসেবে এ ধরনের আয়োজন আরও বাড়ানোর তাগিদ দেন তারা। ব্যবসায়ীরা বলেন, 2026 সালের মধ্যে তৈরি পোশাক রপ্তানি $56 বিলিয়ন ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছে ইনটেক্স। সপ্তাহের শেষ কার্যদিবসে ইতিবাচক দেশের 2 শেয়ার বাজার। বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক বেড়েছে 65.19 পয়েন্ট। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 65 কোটি টাকার বেশি। শেয়ার দর বেড়েছে প্রায় 74 ভাগ প্রতিষ্ঠানের। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 165.50 পয়েন্ট। বৃহস্পতিবার দিনের শুরু থেকেই ইতিবাচক ছিল ঢাকার শেয়ার বাজার। প্রথম 30 মিনিটে প্রধান সূচক বাড়ে প্রায় 26 পয়েন্ট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চলতে থাকে সূচকের উত্থান পতন। তবে দিন শেষে ডিএসইএক্স সূচক 65.19 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4832 পয়েন্টে। সূচকের সঙ্গে ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। আজ মোট লেনদেন হয় 478 কোটি 68 লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে প্রায় 65 কোটি 46 লাখ টাকা। হাত বদলে অংশ নেয়া 398টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 298টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে 46টি এবং অপরিবর্তিত 54টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম সিপাল বিচ রিসোর্ট, দ্বিতীয় স্কয়ার ফার্মাসিউটিক্যালস, তৃতীয় অবস্থানে ব্র্যাক ব্যাংক।
শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকায় প্রথম ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং, দ্বিতীয় এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রি, তৃতীয় অবস্থানে লিগাসি ফুটওয়্যার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 165.50 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 13,400 পয়েন্টে। লেনদেন 60 কোটি 90 লাখ টাকা শেয়ার। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরের আয়োজনে।